প্রিয় প্রিটেস্টের শিক্ষার্থীরা, তোমাদের আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, প্রিটেস্ট। সেই প্রিটেস্ট পরীক্ষায় তোমাদের যে জীববিজ্ঞান রয়েছে, সেই জীববিজ্ঞানের জন্য আজকে তোমাদেরকে দিব একটি সুপার সাজেশন, যেটি করলে তুমি জীববিজ্ঞানে 90+ নিশ্চিতভাবেই পাবে। তুমি যদি 90+ জীববিজ্ঞানে নিশ্চিত করতে চাও, তুমি শুধু এই 14টি অধ্যায়ের যে সুপার সাজেশন তোমাদের জন্য আমি রেডি করেছি, এটি থেকে সুন্দর মতো বেসিক ক্লিয়ার করে পড়ে যাবে, তাহলে নিশ্চিতভাবেই আমি গ্যারান্টি দিচ্ছি তুমি 90+ পেতে সক্ষম হবে এবং সৃজনশীল কোয়েশ্চেনে তুমি বাজিমাত করবে। তো চলো একটু শুরু করি। সবার প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে অধ্যায় 1। এখন এত এত প্রশ্নের ভিড়ে আমি তোমাদেরকে অলরেডি আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে আমি কিন্তু বলেছি যে তোমাদের জন্য আমি ভাগ ভাগ করে দিয়েছি এবং একই সাথে তোমাদের বইয়ের ভেতরেও কিন্তু আমি সুন্দর করে দিয়েছি কোনটা কিসের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু তারপরেও সেখান থেকেও একটু কমিয়ে এখানে দিচ্ছি এবং এটা তোমার জন্য অবশ্যই অবশ্যই একদম ভাইটাল জিনিস। যে কোনো চ্যাপ্টার যদি ধরো, এইগুলা বাদ দিয়ে অন্য কোনো কিছু পড়বা না। এগুলা পড়ার সাথে এক্সট্রা পড়ো, কোনো সমস্যা নাই, কিন্তু এগুলা যেন বাদ না যায়। প্রথম অধ্যায়ে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে এমসিকিউ এর জন্য ভৌত এবং ফলিত জীববিজ্ঞানের যেই শাখাগুলি রয়েছে সেখান থেকে তোমাকে পড়তে হবে। তার পরবর্তীতে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা এবং উদ্দেশ্য ব্যাখ্যা করা, এটি কিন্তু ঘ এবং গ দুটির জন্যই খুবই 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 গুরুত্বপূর্ণ। জীবজগতের ধাপসমূহও আসতে পারে যদি সিকিউ এখান থেকে আসে। এবং মনেরা প্রোটিস্টা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া, এর ভেতরে ফানজাই প্লান্টি আর অ্যানিমেলিয়ার যেই তোমার পার্থক্যগুলি, সেই বৈশিষ্ট্যের পার্থক্যগুলি কিন্তু তোমাদের যেই প্রয়োগমূলক রয়েছে সেখানে আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রেণীবিন্যাসের ধাপসমূহ এই ব্যাখ্যা করা, এটি ব্যাখ্যা শ্রেণীবিন্যাসের ধাপসমূহ ব্যাখ্যা করা, এটি হচ্ছে আর একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেটি গ অথবা ঘতে আসতে পারে। দ্বিপদ নামকরণ পদ্ধতি ব্যাখ্যা করো, সেটা ঘর জন্য এই চ্যাপ্টারে সৃজনশীল হইলে সম্পূর্ণটা ঘ নাম্বারের জন্য এটা সুপারস্টার। ঠিক আছে, এটা সুপারস্টার। এবং বৈজ্ঞানিক যেই নামসমূহগুলো রয়েছে, দেখো তোমাদের বইয়ের যে বৈজ্ঞানিক নামগুলো রয়েছে তার ভেতর থেকে তুমি একটিও বাদ দিতে পারবে না। কেন বাদ দিতে পারবে না? কারণ প্রত্যেকটি যেই বাছাইকৃত বৈজ্ঞানিক নাম তোমাদের বইয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটি বৈজ্ঞানিক নামই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে তোমাকে এমসিকিউ অথবা তোমার জ্ঞানমূলকের জন্য প্রত্যেকটি মাথায় রেখে যেতে হবে। যেমন ধান হচ্ছে অরিজা স্যাটিভা, এইভাবে শুরু করে একদম শেষ পর্যন্ত হিবিস্কাস রোসা সাইনেন্সিস, এই ধরনের জিনিসপত্রগুলা সবগুলা তোমাকে কিন্তু পড়ে যেতে হবে ফর ইওর এমসিকিউ। তাহলে তোমাকে কোয়েশ্চেন দিয়েছি কয়টা বাবা? এই যে 2 দেখো, 3 দেখো, 4, 5, 6 দিয়েছি কোয়েশ্চেন, আর এমসিকিউ এর জন্য 1 আর 7 দিয়েছি। আশা করা যায় না, একদম কনফার্ম দিচ্ছি যে এখান থেকেই তোমার অধ্যায় 1 থেকে কোয়েশ্চেন হইলে, সৃজনশীল হইলে এভাবে হবে। তো অধ্যায় 1-এর প্যাচ তো গেল। এবার অধ্যায় 2 এর জন্য যদি দেখি, অনেক লাগছে না যে, কিন্তু এখানে সবগুলা সবকিছুর জন্য না। তুমি যদি দেখো, আমি ব্র্যাকেটে কিন্তু লিখে দিয়েছি কোনটা কিসের জন্য। যেমন আদিকোষ এবং প্রকৃত কোষের ভেতরে যে পার্থক্য, এটা একটি সুপারস্টার অনুধাবনমূলক। ঠিক আছে, এটা না পড়ে পরীক্ষার হলে যাবা না। তারপরে আবার সোমাটিক সেল বা দেহকোষ কি, এই জিনিসটা তোমার কিন্তু রয়েছে। ঠিক আছে, দেহকোষ কি, এটা ক নাম্বার বা জ্ঞানমূলকের জন্য। উদ্ভিদ এবং প্রাণীকোষের চিহ্নিত চিত্র অঙ্কন, এটা তোমার আসা প্রথম চিত্র, যেটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কোষ প্রাচীর তোমাকে ব্যাখ্যা করতে দিতে পারে চিত্রসহ, ওই বইয়ের যে চিত্রগুলি রয়েছে সেটা শিখে নিবা, সেটি সহ ব্যাখ্যা করতে দেবে গতে। অথবা প্রোটোপ্লাজম কাকে বলে, এটা তোমার ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, চিত্রসহ, মাইটোকন্ড্রিয়ার চিত্রসহ ব্যাখ্যা করতে, এটা তুমি যতগুলা পারো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, নাম্বার 1 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে এটি, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, চিত্রসহ ব্যাখ্যা করো। তার পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটি হচ্ছে প্লাস্টিড। সেটি হচ্ছে কি? প্লাস্টিড। এই দুইটি থেকে সৃজনশীল না আসলে এই চ্যাপ্টার থেকে সৃজনশীল দিবে না। ক্লিন অ্যান্ড ক্লিয়ার, এই দুইটি টপিক থেকে যদি না আসে, এই চ্যাপ্টার থেকে যাই আসুক তোমার জন্য সেটা অ্যান্সার করা উচিত না, কারণ এইখান থেকে একদম পিওর মার্ক তুমি এই দুইটা থেকে পাবা, যদি এই দুইটা থেকে তুমি করতে পারো।
তার পরবর্তীতে দেখো রাইবোজোম, গোলজি বস্তু এবং কোষ গহ্বর সম্পর্কে ব্যাখ্যা করতে দিতে পারে, সেটা ঘতে। কেন প্রোটিন তৈরির কারখানা বলা হয়, এই ধরনের জিনিসপত্র কিন্তু তোমার অনুধাবনমূলকের জন্য ইম্পর্টেন্ট। দেখো সবগুলা কিন্তু কি ঘর জন্য দিয়েছি, আমি কিন্তু স্পেসিফিক ভাবে দিয়েছি কোন কোয়েশ্চেনের জন্য সিকিউ এর কোন অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউক্লিয়াস বা কেন্দ্রিকা যেই হচ্ছে তোমার এইগুলার যে চিত্রগুলি রয়েছে, নিউক্লিওলাস, ক্রোমাটিন জালিকা, এই যে নিউক্লিয়ার রন্ধ্র, এই জিনিসগুলা দিয়ে যে ব্যাখ্যা সেটি তোমাদের এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। গ প্রয়োগমূলক। এবং এটি তোমাকে ফোর্থ ইম্পর্টেন্ট দিলাম, ফার্স্ট সেকেন্ড এটা দিলাম ফোর্থ, ঠিক আছে, ইম্পর্টেন্ট। এখন বলবা থার্ড দিলেন না তো। থার্ড হচ্ছে এই যে এইটা প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেনেনকাইমার যেই চিত্রসহ ব্যাখ্যা রয়েছে, এটি হচ্ছে 3 নাম্বার সুপারস্টার কোয়েশ্চেন, যেটি এই পরীক্ষা থেকে মানে এই অধ্যায় থেকে আসতে পারে। জাইলেম এবং ফ্লোয়েমের চিত্রসহ যে ব্যাখ্যা সেটি মোস্টলি ইম্পর্টেন্ট ঘয়ের জন্য। যেই ট্রাকিড এবং ভেসেল নিয়ে আলোচনা তোমাদের বইয়ে বিস্তরভাবে করা আছে, সেই বিস্তারিত বর্ণনা থেকে পয়েন্ট করে চিত্রসহ অবশ্যই তুমি কিন্তু পড়ে যাবে, আদারওয়াইজ তোমার এই চ্যাপ্টার থেকে নাম্বার কমন পাওয়ার মানে আশা তুমি একটু কম করো, কারণ এটা ঘয়ের জন্য একটা অনেক গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আবরণী টিস্যুর যে চিত্রসহ ব্যাখ্যা, যদি উপরেরটা উদ্ভিদ টিস্যু ধরো, এমন এখান থেকে সৃজনশীলটা কেমন ভাবে আসতে পারে, যদি উদ্ভিদ টিস্যু প্রাণী টিস্যু মিলে করে তাহলে এই প্যারেনকাইমা কোলেনকাইমা এটা গতে দিতে পারে, আবরণী টিস্যু দিবে ঘতে, অথবা এটা গতে দিয়ে ওটা কিসে দিবে, ঘতে দিবে। আর যদি এইদিকে আসো মাইটোকন্ড্রিয়া বা কোষ মানে উদ্ভিদ কোষ প্রাণী কোষ নিয়ে কোশ্চেন করে, তাহলে কিন্তু এই মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড হচ্ছে তোমার সৃজনশীলে আসবে। তার মানে তুমি বুঝতে পারছো এখান থেকে কিন্তু সম্পূর্ণ 2 ধরনের সৃজনশীল কিন্তু তৈরি করা সম্ভব। তার পরবর্তীতে যেটা বলছি যে সেটা ক্ষয়ের জন্য, সেটা তরল কানেকটিভ টিস্যুর ব্যাখ্যা এবং স্টেইনিং কি অনুবীক্ষণ যন্ত্রে সেই স্টেইনিং ব্যাখ্যা করাটাও কিন্তু অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এই তো গেল সেকেন্ড চ্যাপ্টার। পরবর্তীতে আমরা যদি পরের চ্যাপ্টারে অগ্রসর হই, এটা থেকে সৃজনশীল একটা মাস্ট আসবে, ঠিক আছে, ওইটা থেকে অথবা এটা থেকে সৃজনশীল মাস্ট আসবে, যার যেই চ্যাপ্টারটি রয়েছে তোমাদের প্রিটেস্টে, যদি সেকেন্ড থাকে সেকেন্ড, নাহলে থার্ড থাকলে থার্ড, কোয়েশ্চেন আসবেই, এটার কোনো মানে ভুল নাই। এখন দেখো এখান থেকে ইম্পর্টেন্ট কি, এখান থেকে ইম্পর্টেন্ট কোষ বিভাজন কাকে বলেও তার প্রকারভেদ ব্যাখ্যা করা, এটি ইম্পর্টেন্ট ক এবং ক্ষয়ের জন্য, ভালো কথা। তার পরবর্তীতে মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপগুলি রয়েছে, এখানে তুমি বলতে পারো যে স্যার সবই তো দিয়েছেন, না। দেখো আমি বারবার একটা কথা বলি, তোমাদের বইয়ে প্রোমেটাফেজ আর মেটাফেজ দুইটি আলাদা করে দেওয়া হয়েছে, কিন্তু এই কারণেই প্রোমেটাফেজটাকে দেওয়ার দরকার পড়ে, আসলে না দিলেও কিছু হইতো না, কিন্তু এই ক্ষেত্রে দেওয়ার দরকার পড়ে কারণ টোটালটা মিলে মেটাফেজ ধাপ। এবং আমি তোমাদেরকে যখন ক্লাস নিয়েছি তখন কিন্তু তোমরা দেখতে পেয়েছো যে সম্পূর্ণটি অ্যানিমেশনের মাধ্যমে এটি তোমাদেরকে বোঝানো হয়েছে। অ্যানাফেজ এবং টেলোফেজ এর চিত্রসহ ব্যাখ্যা করো, এটা গ এবং ঘ, এবং এদের পার্থক্য ঘতে আসে। কোনটা, এই মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজের পার্থক্য ঘ নাম্বারে আসে। তোমাকে আমি যা যা বলে দিচ্ছি এগুলা যদি তোমার পরীক্ষায় না আসে, তুমি তখন এসে বইলো আসে নাই, কিন্তু আমি জানি এগুলা পরীক্ষায় আসবে, সো বি কনফিডেন্ট অ্যাবাউট ইট এবং মনোযোগ দিয়ে এটি পড়তে থাকো। এবং তার পরবর্তীতে যে আমি তোমাকে কিন্তু কোয়েশ্চেন দিচ্ছি, আমি কিন্তু তোমাকে মানে কোয়েশ্চেন বলছি এই চ্যাপ্টার থেকে কি কোয়েশ্চেনগুলো আসে, আমি বুঝো কিন্তু কি ধরনের কোয়েশ্চেনগুলো আসে এবং কোন কোয়েশ্চেনগুলো কোন জায়গার জন্য ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি। পিডিএফটা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীরা কিন্তু পেয়ে যাবা। মিওসিস কোষ বিভাজনকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়, এটি খতে আসতে পারে, গতে আসতে পারে, অথবা মিওসিস কোষ বিভাজনের যে প্রক্রিয়া সেটি ব্যাখ্যা করতে বলতে পারে। সেই ক্ষেত্রে তুমি অবশ্যই চিত্রসহ ব্যাখ্যা করবা, এবং এটি একটা ওয়ান অফ দি মোস্ট গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ফ্রম দিস চ্যাপ্টার। তার পরবর্তীতে মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয় সেটি আমাদের অনুধাবন এবং কি প্রয়োগমূলকের দুইটির জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। জাইগোট গঠনের প্রক্রিয়া, এটি হচ্ছে বলবো 50-50 চান্স যে আসতে পারে, যদি সম্পূর্ণ একই জায়গা থেকে করে তাহলে আসতে পারে, আদারওয়াইজ আসবে কি না এটা হচ্ছে তোমার টিচারের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। যদি মিওসিস মাইটোসিস মিলায়ে কোয়েশ্চেন করে তাহলে কিন্তু আসার চান্স কম।
আর যদি মিওসিস নিয়েই কোয়েশ্চেন করে তাহলে কিন্তু আসার চান্স বেশি। তাহলে এটা বুঝতে পারছো, এটা গেল। তবে যদি বলি সংকর কোয়েশ্চেন করছে মিওসিস মাইটোসিস মিলায়া, তাহলে আসার চান্স সবচেয়ে হাই এই যে 6 নাম্বার কোয়েশ্চেনটার। এটা হচ্ছে সবচেয়ে হাই যেটা, সেটা হচ্ছে 6 নাম্বার কোয়েশ্চেনটার, যে প্রজাতির বৈচিত্র্য রক্ষায় মিওসিস কোষ বিভাজনের ভূমিকা। এটা তো সৃজনশীলে এভাবে দিবে না, বলবে প্রজাতির বৈচিত্র্য রক্ষায় মিওসিসটাকে উপরে দেবে ধরো এ অথবা ক অথবা সামথিং একটা দিয়ে বলবে উপপ্রজাতির বৈচিত্র্য রক্ষায় এ এর ভূমিকা ব্যাখ্যা করো। তো এ কি? মিওসিস কোষ বিভাজন। তাহলে এইটা মানে যদি মিক্সড করে, মাইটোসিস মিওসিস মিক্সড করে, এইটা আসার চান্স হাই। পরবর্তীতে যেটা থাকছে সেটা হচ্ছে পার্থক্য। যদি হচ্ছে এমন চাই যে তোমাদেরকে একটু প্যাচে ফেলবে, দুইটা প্রক্রিয়ায় একটু জানতে হবে, না জানলে অ্যান্সার করতে পারবা না, সেই ক্ষেত্রে কিন্তু মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে পারে এবং আর একটিতে প্রজাতির বৈচিত্র্য রক্ষা দিয়ে দিতে পারে। তার মানে এটিও তোমাকে কিন্তু পড়ে যেতে হবে। এবং আমার পেইড ব্যাচের শিক্ষার্থীদেরকে বলছি, তোমাদের কিন্তু আমি এখানে যে পিডিএফটা পেয়েছিলাম সেখানে কিন্তু এই পার্থক্যটা ছক আকারে তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। তাহলে তোমরা বুঝতে পারছো যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে চ্যাপ্টারে যদি যাই, এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল তোমাদের আসবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি একটা সৃজনশীল আসে, কোন সৃজনশীলটি আসতে পারে বা কিভাবে আসতে পারে আমি কিন্তু সেটির ব্যাখ্যাই তোমাদেরকে দিচ্ছি এবং সে সাজেশনটিও সেটি তোমার প্রতিফলিত করছে। এখন দেখো, সালোক সংশ্লেষণের যে প্রক্রিয়া, কেলভিন চক্র, হ্যাজ বা স্ল্যাক চক্র সম্পর্কে যে আলোচনা, এই যে কেলভিন, হ্যাজ বা স্ল্যাক এটি অনুধাবনের জন্য, আর সালোক সংশ্লেষণের যে প্রক্রিয়া সেটি গয়ের জন্য খুবই 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 কি ইম্পর্টেন্ট। পরবর্তীতে যদি দেখো, এর আগে ইম্পর্টেন্ট কোনটা, সেটি হচ্ছে এটিপিকে কেন জৈব মুদ্রা বলা হয়। এটি একটি সুপারস্টার কোয়েশ্চেন। এটিপিকে কেন জৈব মুদ্রা বলা হচ্ছে এবং একই সাথে জীবনী শক্তিতে এর ভূমিকা বা এটিপির ভূমিকাটি ব্যাখ্যা করতে কিন্তু দিতে পারে। সেটি খ এবং গ যে কোনো জায়গায় দিতে পারে। এটিপিকে কেন জৈব মুদ্রা বলা হয় এটি কিন্তু খতে দিতে পারে এবং বড় কোয়েশ্চেনটি যেটি রয়েছে সেটি কিন্তু বাবা তোমার কিসে দিতে পারে, গতে দিতে পারে। 3 নম্বরে যদি দেখো, সালোক সংশ্লেষণের গুরুত্ব, ক্লোরোফিলের ভূমিকা ব্যাখ্যা করতে পারে, সেটা ঘয়ের জন্য। গুরুত্ব এবং ভূমিকা এটা কোথায়? তোমার উচ্চতর দক্ষতায়। এবং তার পরবর্তীতে সবাত শোষণের যে 38টি এটিপি তৈরির ধাপ রয়েছে তোমাদেরকে আমি চিত্রসহ ভেঙে ভেঙে কিন্তু তোমাদের ক্লাসে করিয়ে দিয়েছি এবং অবশ্যই তুমি এটি করে যাবে। না করে, এই হিসাবটি না করে পরীক্ষার হলে যাবে না যদি তোমার প্রিটেস্টে 4 নাম্বার চ্যাপ্টার থাকে। হ্যাঁ জানি এটা কঠিন লাগে, কিন্তু পানির মতো সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং এইভাবে তুমি যদি পরীক্ষায় লিখতে পারো তুমি সম্পূর্ণ নাম্বার পেতে সক্ষম হবে। তাহলে সবাত শোষণের 38টি এটিপি তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করো। এটি গতে আসতে পারে অথবা ঘতে আসতে পারে। মোস্ট অফ দি টাইম এটি গতে আসে। ঘতে খুব কম আসে যদি সালোক সংশ্লেষণ এবং তোমার শ্বসন দুইটা মিলিয়ে কোয়েশ্চেন করে তাহলে হয়তো ঘতে আসতে পারে, কিন্তু গতে আসার প্রবাবিলিটি এটি সব থেকে বেশি। তার পরবর্তীতে অবাধ শ্বসনের যে ব্যাখ্যা সেটি নর্মালি হচ্ছে তোমার অনুধাবনমূলকের জন্য, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রয়োগের জন্য এবার প্রয়োগের জন্য খুব একটা বেশি আসবে না। যদি 38 এটিপি গতে আসে তাহলে ঘতে দিতে পারে। তবে মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে খ নাম্বারের জন্য বা অনুধাবনের জন্য। এবং সর্বশেষে তুমি যদি দেখো সেটি হচ্ছে শোষণের গুরুত্ব তোমাকে কিন্তু ব্যাখ্যা করতে হতে পারে। সেটি হচ্ছে তোমার অবশ্যই এই যে গুরুত্ব, তাৎপর্য না থাকলে কি হবে, এই ধরনের আলোচনা বায়োলজিতে তোমার উচ্চতর দক্ষতার জন্যই প্রযোজ্য। তো এটিও তার ব্যত্যয় ঘটাবে না। দ্যাটস ওয়াই এটা কি কিসের জন্য গুরুত্বপূর্ণ? ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা যদি পরবর্তী চ্যাপ্টারে মুভ অন করি, খাদ্য পুষ্টি পরিপাকে, সেটি দেখতে পারবা যে মাইক্রো এবং ম্যাক্রোর ভেতরে পার্থক্য যেটি রয়েছে সেটি মোস্টলি আসে খতে, তবে কিছু সময় তোমার প্রয়োগের জন্য আসতে পারে। আমিষ শর্করা ভিটামিন স্নেহ পার্থক্যর জন্য এটা মোস্টলি ইম্পর্টেন্ট গয়ের জন্য, তবে খতেও আসতে পারে। তবে এর আগে একটা কথা বলিনি, তোমাদের যে অভাবজনিত লক্ষণ রয়েছে তার ভেতর থেকে তুমি আসলে পড়বা সোডিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার আর বোরন, এইগুলা পড়বা। এগুলা পড়লেই চলবে, বাদ বাকিগুলা বাদ দিও, সমস্যা নাই। এটা খ এবং
গয়ের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্টলি ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, যে অমুক রোগ দেখা দিয়েছে উদ্ভিদের, এখানে আসলে কোন পুষ্টি উপাদানের অভাব হয়েছে, এই পুষ্টি উপাদানটি ম্যাক্রো নাকি মাইক্রো, সেইগুলা দিয়ে তুমি যদি সুন্দর করে সাজিয়ে লেখো তুমি পূর্ণ নাম্বার পাবা। এবং এরপরে যে অনুধাবনের জন্য বিখ্যাত একটি কোয়েশ্চেন এই চ্যাপ্টারে, সেটি হচ্ছে রাফেজ কি ব্যাখ্যা করো। রাফেজ কি এটি তোমাকে ব্যাখ্যা করে দিতে হবে। তার পরবর্তীতে একটি অত্যন্ত লেস ইম্পর্টেন্ট বলবো, তবে ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে আদর্শ খাদ্য পিরামিড বা সুষম খাদ্য কি, এটি হচ্ছে অনুধাবনের জন্য। বিএমআই এবং বিএমআর, এই অঙ্কটি তুমি যদি প্র্যাকটিস না করে যাও তাহলে তোমাকে আমি আর কি বলবো, এটা গয়ের জন্য চলে এসেছে পরীক্ষায়, শিওর থাকো গতে চলে এসেছে। খাদ্যের ভেজাল সমূহ ব্যাখ্যা করো, এটা লেস ইম্পর্টেন্ট বাট ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে কিসের জন্য আসলে ভেজালের, এটা হচ্ছে গ বা ঘয়ের জন্য। এখন আসো আমাদের পরিপাকতন্ত্রের জন্য যেটি গুরুত্বপূর্ণ, সেটা সবগুলার ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দাঁত, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র আর যকৃৎ। এই চারটা যদি তুমি পড়তে পারো এবং তুমি যদি আমি তোমাকে যে অ্যানিমেশন দিয়ে দেখিয়েছিলাম সেই ক্লাসগুলি তুমি আবার করতে পারো, তো তুমি করলে তুমি এটি গ বা ঘয়ের জন্য কিন্তু একটি নিশ্চিত 4 বা 3 মার্কের কোয়েশ্চেনের অ্যান্সার পড়ে ফেললে। দাঁত, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত আর যকৃৎ, বাস, দ্যাটস ইট। এগুলা বাকিগুলা যে পড়বা না তা তো বলছি না, আমি তোমাকে মেইন গুরুত্বপূর্ণ টপিক দিচ্ছি যেটা না পড়ে পরীক্ষার হলে যাবা না। এখন এর উপরে অ্যাডিশনালি তুমি যাই পড়ো সেটা তোমার লাভ, ঠিক আছে, সেটা তোমার লাভ। তো এখন দেখো তার পরবর্তীতে যদি বলি, খাদ্যের পরিপাক ক্রিয়া যেটি রয়েছে তার ভেতরে পাকস্থলিতে খাদ্য পরিপাক এবং ক্ষুদ্রান্তের যে খাদ্য পরিপাক রয়েছে এটাকে সুপারস্টার দিয়ে রাখো। এটাকে কি দিয়ে রাখো? সুপারস্টার দিয়ে রাখো। এটা শিওর থাকো যে বিএমআই বিএমআর এই যে 6, 8 আর 9 এখান থেকেই সৃজনশীল আসবে, যে কোনো একটা থেকে সৃজনশীল আসবে, হয় 6 আসবে, নাই 8 আসবে, নাই 9 আসবে, যে কোনো একটা, এর বাইরে সৃজনশীল হইতো না। আর এইটা গতে দিলে ঘতে দিবে 10, ঘতে দিবে কি 10। তো রোগ নির্ণয়ের ভেতরে মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, আলসার, এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর এদিকে হচ্ছে গলগণ্ড ক্ষয়ের জন্য, ঠিক আছে, আর রিকেটস হচ্ছে ঘয়ের জন্য। তো তোমাকে যেগুলো দিলাম, আলসার, অ্যাপেন্ডিসাইটিস, রিকেটস আর গলগণ্ড, এগুলা কিন্তু পড়ে ফেলবা। এই 4টা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। তো তার আগে অবশ্যই সবার প্রথমে কি করবা, 6, 8, 10 যা দিয়েছি সাজেশন এটা শেষ করবা পঞ্চম চ্যাপ্টারে, তাহলে পঞ্চম চ্যাপ্টারের সৃজনশীল তুমি কমন পেয়ে যাবা। পরবর্তী চ্যাপ্টারে যদি যাই, দেখো ব্যাপন, ইমবাইবিশন, অভিস্রবণ, পানি শোষণ, পরিবহনের প্রয়োজনীয়তা, এটি কোথায় আসছে? গ এবং ঘতে আসছে। প্রয়োজনীয়তা মোস্টলি ঘতে আসবে, ঠিক আছে, প্রয়োজনীয়তা। এবং রক্তকোষে যদি যাই, রক্তকোষে যদি বলি হচ্ছে ঘতে কখন আসবে, ঘতে তখনই আসবে যখন আমাদের কি হবে বলতো, ঘতে তখনই আসবে যখন আমাদের হচ্ছে তোমার মার্চ করবে কোয়েশ্চেন দুইটির থেকে। তো রক্তকোষের ভিতরে শ্বেত রক্তকণিকা বা অনুচক্রিকা, এখান থেকে কেমন ধরনের কোয়েশ্চেন আসতে পারে, যে অমুককে হচ্ছে দেহের পাহারাদার বলা হয় কেন, ব্যাখ্যা করো। তো অমুকটাকে কিন্তু উদ্দীপকে সিকিউ হিন্ট হিসেবে দিয়ে রাখবে, অমুকটা কোন কোষকে বলা হচ্ছে রক্তের। তো সেখান থেকে তোমাকে বুঝতে হবে। এবং প্রসেদন কেন প্রয়োজনীয় অমঙ্গল, মার্চ করলে 1 থেকে 2 আসার চান্স হচ্ছে সবচেয়ে বেশি। এবং শুধু যদি উদ্ভিদ সাইডটা থেকে কোয়েশ্চেন করে তাহলে এটা শিওর থাকো বাবা, এটা ঘতে চলে এসেছে। প্রসেদন কেন প্রয়োজনীয় অমঙ্গল, ঠিক আছে, নেসেসারি ইভিল কেন বলা হয়। তুমি যদি উদ্ভিদ থেকে, শুধুমাত্র উদ্ভিদ পার্টটা থেকে যদি ধরি যে ব্যাপন, ইমবাইবিশন, অভিস্রবণ আর এই প্রসেদন এগুলা মিলে যদি একটা সেট সৃজনশীল এখান থেকে আসে, এটা নিশ্চিত থাকো প্রসেদন কেন প্রয়োজনীয় অমঙ্গল এটি চলে এসেছে পরীক্ষায়, ঠিক আছে। আর যদি প্রাণীর এই দিকে চলে আসে, ঠিক আছে, পরিবহনের এই সাইডটাই যদি চলে আসে, তাহলে কিন্তু আমি বলছি যে রক্তকোষ হচ্ছে তোমার গয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে রক্তের কাজ থেকেও গুরুত্বপূর্ণ এই রক্তকোষ, রক্তের কাজ তোমাকে জানতে হবে। এটা এমসিকিউ এর জন্য যেমন গুরুত্বপূর্ণ, গ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটার কোনো মিস নাই। তো রক্তের কাজ তো তোমাকে জানতেই হইতো, কিন্তু রক্তকোষের এটি তুমি মিস দিবা না। এবং যদি রক্তকোষ নিয়েই সম্পূর্ণ সৃজনশীলটা সাজানো হয়, তাহলে ঘতে যেটি আসবে সেটি হচ্ছে এই ব্লাড গ্রুপিং, শিওর থাকো ব্লাড গ্রুপিং।
অমুক ব্যক্তি তমুক ব্যক্তিকে রক্ত দিতে চাইলো কিন্তু পারলো না, কারণ অমুক ব্যক্তির রক্তের গ্রুপ অমুক আর তমুক ব্যক্তির রক্তের গ্রুপ তমুক। এখন তোমাকে ব্যাখ্যা করতে দিবে কেন রক্ত দিতে পারলো না। বোঝা গেছে? এবার আসো, হৃৎপিণ্ডের গঠন চিত্রসহ যদি ব্যাখ্যা করো, তাহলে এখান থেকে আমি কিন্তু অলরেডি 2 ধরনের সৃজনশীল তোমাকে বলে দিয়েছি, একটা রক্ত নিয়ে, একটা উদ্ভিদ নিয়ে, আর একটা বলছি সেটা হৃৎপিণ্ড নিয়ে। হৃৎপিণ্ডের গঠন ব্যাখ্যা করতে দিবে চিত্রসহ, যেই চিত্রটা তোমাদেরকে ক্লাসে দেখিয়েছি সেই চিত্রটা অবশ্যই পড়ে যাবা। হৃৎপিণ্ডের গঠন ব্যাখ্যা চিত্রসহ তোমার গঠনটা ব্যাখ্যা করবা, এবং হৃৎপিণ্ড গঠনের সাথে যদি না আসে তাহলে রক্ত সঞ্চালন মাস্ট, এই 7 নাম্বারটা মাস্ট আসবে। ঠিক আছে, রক্ত সঞ্চালন পদ্ধতি। এবং তার পরবর্তীতে ধমনী শিরা কৈশিক জালিকার, এটা মোস্ট কমন কোয়েশ্চেন হচ্ছে পার্থক্য। মোস্ট কমন কোয়েশ্চেন কি? পার্থক্য। তাহলে তোমাকে যা যা দিলাম এটা আশা করি বুঝছো। এবং হার্ট অ্যাটাক, এর ভেতরে রোগ সমূহের ভেতরে হার্ট অ্যাটাকটা বেশি ইম্পর্টেন্ট। আর একটু যদি বলি রক্তচাপ, এই রক্তচাপের ব্যাপারে তোমার হচ্ছে এলডিএল, এইচডিএল এগুলা কি কেন হয়, ওগুলা ছোট ছোট কোয়েশ্চেন, ওইগুলা দেখে যেতে পারো, কোনো সমস্যা নাই। তো এই চ্যাপ্টার থেকে মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার 6, 8, 7, 3, 2, 2, 3, 6, 7 আর 8 পুরাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তার ভেতর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এগুলা। আমি যা দিচ্ছি এগুলা বাদ দিয়ে যাবে না, একদমই বাদ দিয়ে যাবে না। তো তার ভেতর থেকে মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলি। তার পরবর্তী যদি চ্যাপ্টারে যাই, সেটা হচ্ছে তোমার গ্যাসীয় বিনিময়, ওই যে অক্সিজেন দিচ্ছি কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি, এই প্রক্রিয়া যেটি রয়েছে সেটি তোমাদের জন্য মোটামুটি এই চ্যাপ্টারের জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, এখন এখান থেকে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার এই যে ফুসফুসের চিত্রসহ ব্যাখ্যা, এটি যেমন ইম্পর্টেন্ট, এবং একই সাথে তোমার হচ্ছে শ্বাসক্রিয়ার যে ব্যাখ্যা করতে চাওয়াটা সেটি হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শ্বাসক্রিয়ার ব্যাখ্যা, যে কিভাবে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, কিভাবে প্রসারিত হচ্ছে বা হচ্ছে সেটা আবার সংকুচিত হচ্ছে, এই জিনিসটা। এবং পরবর্তীতে লক্ষণের ভেতরে আমি যদি বলি, সেই লক্ষণের ভেতরে যেটি থাকবে যে যক্ষাটা গুরুত্বপূর্ণ, ফুসফুস ক্যান্সারটা গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে ক্লাসেও বলেছি যে যক্ষা আর ফুসফুস ক্যান্সারটা খুবই 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 কি গুরুত্বপূর্ণ। তো অধ্যায় 7 থেকে আসলে এর বাইরে সৃজনশীল আসা পসিবল না। সেটা হচ্ছে 1, তোমার হচ্ছে 7 এবং 5, এটা হচ্ছে ইম্পর্টেন্টের ভেতর থেকেও ইম্পর্টেন্ট। তার ভেতরে এই ফুসফুস ক্যান্সার যেটি রয়েছে সেটি কিন্তু ইম্পর্টেন্ট ফর ঘ। তার পরবর্তী চ্যাপ্টারে যদি যাই, অধ্যায় 8, সেই ক্ষেত্রে তোমার বৃক্কের গঠন যেটা রয়েছে, এই যে অসমো রেগুলেশনে বৃক্কের ভূমিকা, এটা একটা সুপারস্টার ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে ডায়ালাইসিস একটা সুপারস্টার ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে বৃক্কের গঠন একটা সুপারস্টার 1 স্টারের জন্য, আর চিত্রসহ নেফ্রন এটা 3 স্টারের কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এইখান থেকে তুমি যদি এগুলা পড়ো, আর এটা হচ্ছে কোয়েশ্চেন সহজ হলে, যদি ইজি হয় কোয়েশ্চেন, ইজি পিজি লেমন স্কুইজি হইলে রেচন বলতে কি বুঝো, ওই চিত্রসহ আসতে পারে। ঠিক আছে, এবং বৃক্কের পাথর ব্যাখ্যা করা, এটা তোমার হচ্ছে তখনই দিবে যখন এই কাজ রিলেটেড অঙ্কগুলো অঙ্ক বলছি, কাজ রিলেটেড কোয়েশ্চেনগুলো দিবে, তখন বৃক্কের পাথরটাই ব্যাখ্যা করা যেতে পারে। তাহলে এইখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 5, 3, 2, 2, 3, 5, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সেকেন্ড লেভেল ইম্পর্টেন্ট হচ্ছে 2, 3, 5, 7 ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, সেকেন্ড লেভেল ইম্পর্টেন্ট হচ্ছে 4, 6। ঠিক আছে, আর মোস্ট লিস্ট লেভেল, লিস্ট বাট নট দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে 1 নাম্বারটি। তার পরবর্তীতে যদি অধ্যায় 9 দেখি, অধ্যায় 9-এর ভেতরে তুমি একটা জিনিস কখনো বাদ দিয়ে পরীক্ষার হলে যাবা না, সেটা হচ্ছে 2 আর 3। এই অধ্যায় থেকে 2 আর 3 বাদ দিয়ে তুমি পরীক্ষার হলে গেছো তো মরছো, পারবা না। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে ওই পাশে রয়েছে কিনা, হ্যাঁ এই যে 7 নাম্বারটা, এই 3টা কোয়েশ্চেন বাদ দিয়ে যদি এই পরীক্ষার হলে যাও এই চ্যাপ্টার থেকে, তাহলে নিশ্চিতভাবে তুমি কোনো সৃজনশীল এই অধ্যায় থেকে করতে পারবা না। মানে পারবা না, শেষ কাহিনী শেষ। মানে এর বেশি আমি তোমাকে আর কি বলবো বলো।
তারপরে যেটি যেটি আসতে পারে, এটি আসলে মোস্টলি আসে এই সৎ সচল পূর্ণ সচল বল ও কঠোর সন্ধি, এটি মোস্টলি আসে খতে, তবে গতে চাইলে তোমার টিচার গতেও দিতে পারে, বা মোস্টলি আসে তোমার অনুধাবনে। দৃঢ়তা প্রদানে ও চলনে কঙ্কালের ভূমিকা, এটি মোস্টলি আসে উচ্চতর দক্ষতাতে, এখন তুমি হচ্ছে গতেও দিতে পারে, তবে মোস্টলি আসে ঘতে। পেশিতন্ত্রের কাজ ব্যাখ্যা করো, চলনের অস্থি ও পেশির ভূমিকা ব্যাখ্যা করো, চলনে অস্থি ও পেশির ভূমিকা, এটি ঘতে। যদি এটি দেয় এটি দেবে না, মানে 1 দিলে 6 দেবে না, 6 দিলে 1 দেবে না। সো এখন চয়েস করতে হবে তোমাকে, তবে এই 2, 3, 7 মাস্টলি পড়ে যেতে হবে, আর বাদ বাকি যা রয়েছে সেগুলা তো তুমি পড়তেই হবে। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে এমনি অনেক কিছু আসে, তার ভেতর থেকে তোমাদেরকে এগুলা দিয়েছি। এগুলা অবশ্যই কোন কোয়েশ্চেনের জন্য আসতেছে দেখতেছো, সিকিউ এর জন্যই মেনলি আমি ফোকাস করেছি, কারণ সিকিউ নিশ্চিত করতে পারলে এমসিকিউ তুমি অবশ্যই পারবা, কারণ এইগুলোর ভেতর থেকেই এমসিকিউ আসবে। তো 90+ তুমি বায়োলজিতে নিশ্চিত করতে সক্ষম হবা। তার পরবর্তী অধ্যায়ে যদি যাই, সেটা হচ্ছে তোমার দেখতে পাচ্ছ যে অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন ও ইথিলিনের যে বৈশিষ্ট্য, এটি মোস্টলি আসে গতে, এবং একে আমি এক্সট্রা দিচ্ছি। ঠিক আছে, তারপরে হচ্ছে আলোর ছন্দের ভিত্তিতে পুষ্পধারী উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায়, এটি হচ্ছে এক্সট্রা দিচ্ছি। তারপরে উদ্ভিদের আলোকমুখিতা, এটাকেও আমি এক্সট্রা দিচ্ছি। তারপরে হচ্ছে তোমার এটাকে আমি 2 স্টার দিচ্ছি, মস্তিষ্ক। আচ্ছা, এটাকে আমি 2 স্টার দিচ্ছি। যদি তোমার ভুলেও মানে 2টা মিলিয়ে করে, আমি বলতে চাচ্ছি হচ্ছে সংকট টাইপ যদি সৃজনশীল করে, তাহলে কিন্তু মস্তিষ্কের সাথে স্নায়ুকলা দিয়ে দিতে পারে, এবং অথবা প্রতিবর্তী বা রিফ্লেক্স। তো এটাকেও আমি 2 স্টার দিচ্ছি। উদ্দীপনা সঞ্চালন, এগুলা আমরা হচ্ছে দেখেছি অলরেডি। আর এইটা হচ্ছে মেনলি ক্ষয়ের জন্য, আর ঘয়ের জন্য এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কি, এটা কিন্তু কতেও আসে। আর পিটুইটারি গ্রন্থি এটা বাদ দিয়ে যাবে না, পিটুইটারি গ্রন্থি বাদ দিয়ে পরীক্ষা যাবে না। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আর পিটুইটারি গ্রন্থি, দেখো 3টা দিয়েছি, তোমার 3টা পড়তে কিন্তু বেশি টাইম লাগবে না, কিন্তু তার মধ্যেও আমি 2টা বলছি, 3টার ভেতরে 2টা কিন্তু আরও ইম্পর্টেন্ট। সো এই 3টা তো তুমি পড়বেই। তার ভেতর থেকে এই 2টার বেসিক কিন্তু ক্লিয়ার থাকে, ওইটা বেসিক ইনশাল্লাহ একবার পড়লে ক্লিয়ার হয়ে যাবে থাইরয়েডেরটা। তো ডায়াবেটিস, স্ট্রোকের ভেতরে স্ট্রোকটা গুরুত্বপূর্ণ, যেটা ঘয়ের জন্য ইম্পর্টেন্ট, এবং মাদকাসক্তির কুফল যেহেতু পয়েন্ট আকারে রয়েছে, সো ঝামেলা এড়াইতে চাইলে ওইটা কিন্তু দৃশ্যকল্প 2 দিয়ে বলে দিতে পারে। ঠিক আছে, সো তোমাকে যেটা বলছি, এই চ্যাপ্টার থেকে কি জিনিস না করে যাবে না, সেটা হচ্ছে 9 করে যাবে অবশ্যই, 7, 8, 9। তার ভেতরে এই জিনিসগুলা ইজি আছে, 1, 7, 8, 9, 11, 10 এগুলা না পড়ে পরীক্ষার হলে যাবে না, অবশ্যই এই চ্যাপ্টার থেকে এগুলা পড়বে। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলা তো পড়বেই, সাজেশন যেহেতু আছে এগুলা পড়বেই। পরবর্তীতে 11 চ্যাপ্টারে যদি যাই, 11 চ্যাপ্টারের জন্য এখানে তোমাকে যেটা পদ্ধতিটা, এখানে 3 নাম্বারটা ইম্পর্টেন্ট, 6 নাম্বারটা ইম্পর্টেন্ট, 2 নাম্বার ইম্পর্টেন্ট। 2 এর যে চিত্র এটা শিখে যাবে, 3 নাম্বারটা শিখে যাবে। তোমাকে সাজেশনের ভেতরেও সাজেশন দিচ্ছি, বুঝছো, এরকম। তো পরাগায়ন পদ্ধতি ব্যাখ্যা করো, তারপরে নিষেক পদ্ধতি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তারপরে নিষেক দিলে তার ঘতে দিতে পারে এটা, তারপরে এই উৎপত্তিটাকে সুপারস্টার ইম্পর্টেন্ট দিয়ে রাখো 4000%। ঠিক আছে, আর এইটার ভেতরে 8টা এক্সট্রা দিয়ে দিলাম, এক্সট্রার এইটা গুরুত্বপূর্ণ আর এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে তুমি না পড়ে যাবে না হচ্ছে 2, 3, না পড়ে যাবে না, শুনে নাও, 2, 3, 6, 7, 5, 2, 3, 6, 7, 2, 3, 5, 7, 2, 3, 5, 7, 6 এগুলা না পড়ে যাবে না, অবশ্যই পড়বে। এগুলা হচ্ছে মেইন জিনিস এই চ্যাপ্টারের, এগুলা না পড়ে যাবে না। ঠিক আছে, তার পরবর্তী চ্যাপ্টারে যদি যাই, অধ্যায় 12, একটি মজার চ্যাপ্টার, এখান থেকে এটি না পড়ে যাবে না। ঠিক আছে, এটি না পড়ে যাবে না, ডিএনএর অনুলিপন। আচ্ছা, মেন্ডেলের পরীক্ষা না পড়ে যাবে না। আচ্ছা, চিত্রসহ আরএনএ ব্যাখ্যা না পড়ে যাবে না। এইগুলা সবই গুরুত্বপূর্ণ, এই কারণেই তো দিয়েছি। আচ্ছা, এটা না পড়ে যাবে না, আর এটা না পড়ে যাবে না, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আচ্ছা, তাহলে এখান থেকে পড়ছো 2, 3, 4, 6, 10, 11
ঠিক আছে, এগুলা তো সবগুলা পড়বা। দেখো আমি তোমাকে বলছি বারবার যে তুমি এখানে এই পেজটা, প্রত্যেকটা অধ্যায়ের পেজে যা যা দেখতে পাচ্ছ প্রতিটা জিনিস পড়ে যাবে, কিন্তু তার ভেতরেও আরো গুরুত্ব দিয়ে কোনগুলা পড়বে সেগুলা স্টার দিয়ে দিয়েছি, বুঝছো? এখন তুমি যদি বলো যে স্যার আমি শুধু আপনার স্টার দেয়াগুলো পড়ে গিয়েছিলাম, বাদ বাকিগুলা পড়ি নাই, কোয়েশ্চেন আসছে পারি নাই, আপনার দোষ, এটা কিন্তু হইল না। তোমাকে বুঝতে হবে যে এখানে যা যা দিয়েছি কোনটা কোন কোয়েশ্চেনে আসতে পারে সেইটা পর্যন্ত লিখে দিয়েছি। সো তুমি, তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা জিনিস পড়া, কিন্তু এর ভেতর থেকে যেগুলা গুরুত্বপূর্ণ সেগুলা আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি, যে যেগুলা এই মানে এগুলা সবগুলা পরীক্ষায় আসছে, এগুলা যা যা দিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা সবগুলা পরীক্ষায় আসছে, কিন্তু এই সবগুলার ভেতরেও ইম্পর্টেন্ট কোনটা সেইটা মানে সবচেয়ে বেশি হয়েছে না, একটা একবার আসছে, একবার একটা 5 বার আসছে, তো ওই রকম 5 বার টাইপের কোয়েশ্চেনগুলা স্টার দিয়ে রাখছি, আর বাদ বাকিগুলাও কিন্তু পরীক্ষায় এসেছে। তারপরে যদি দেখো অধ্যায় 13, অধ্যায় 13 দেখে মনে হচ্ছে অনেক কিছু, এর ভেতরে তোমার হচ্ছে 3 নাম্বার, তারপরে এটা হচ্ছে এমসিকিউ এর জন্য সুপারস্টার, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে এইটা, এইটাকে তুমি 5000% দিবা, আচ্ছা এইটাকে দিবা, এইটাকে দিবা, এটাকে এক্সট্রা দিবা, এটাকে দিবা, এটা হচ্ছে কোয়েশ্চেন একটু ঘুরায় দিলে খতে দিবে, আর পরিবেশ সংরক্ষণের পদ্ধতি এইটাকে দিবা, ঠিক আছে। এটা মোর অফ এন বাংলা কোয়েশ্চেন, আমি এই চ্যাপ্টার থেকে বাংলা ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তো তো মেনলি হচ্ছে পড়বা 3, 4, 9, 9, 11, 3, 4, 9, 11 আর 14 আর 7, এগুলা পড়বা ভালো করে, আর বাদ বাকিগুলোও তো পড়বা। এখান থেকে বাংলা কোয়েশ্চেনই বেশি আসে, তবে আমি ডিসকারেজ করি এখান থেকে কোয়েশ্চেনের সিকিউ এর অ্যান্সার দেওয়াটা, কারণ যেহেতু টেকনিক্যাল পার্ট এখানে কম, মোস্ট অফ দ্য জিনিস এখানে একটু মুখস্থ টাইপের, তো এই ধরনের জিনিস একটু অ্যাভয়েড করা ভালো। অ্যাভয়েড করে যদি ধরো অঙ্ক টাইপ যেগুলো আছে, বিএমআর এর অঙ্ক, বা ধরো একদম পিওর মার্ক যেগুলো রয়েছে, যেমন তোমার হৃৎপিণ্ড, রেচনতন্ত্র, তারপরে কিডনি, তারপরে তোমার হচ্ছে এই ধরনের যে ফুসফুস, এই ধরনের জিনিসগুলা যেহেতু এগুলার মানে যা লেখা আছে এগুলার বাইরে হওয়া পসিবল না, দ্যাটস ওয়াই এগুলার থেকে অ্যান্সার করা বেটার। যদি সঠিক অ্যান্সার করতে পারো কাটার কোনো অপশন নাই, কিন্তু এখানে লেখার স্টাইল পছন্দ না হইলে এই চ্যাপ্টার থেকে কিন্তু সিকিউতে ধরো 10-এ 8 বা 7 দিয়ে বসতে পারে, তখন একটা ভেজাল বাঁধবে। তো এই কারণে বলবো যে যদি একেবারে নিরুপায় হয়ে যাও যে কিচ্ছু পারতেছো না, তাহলে এই চ্যাপ্টারটি থেকে তুমি পড়ে যেতে পারো, এখানে ইজি জিনিস আছে, তো ওইগুলা দেখে তুমি হচ্ছে কি লিখে দিয়ে আসতে পারো। আশা করা যায় তোমার হচ্ছে একটা ভালো নাম্বার, 80% মার্ক হচ্ছে 10-এর ভেতরে, ওই সৃজনশীলের 80% মানে 8 হচ্ছে তুমি ক্যারি করতে পারবা। তবে যারা টেকনিক্যাল ওই সাইডটা বুঝো, যেমন 12 চ্যাপ্টার বুঝো, 11 চ্যাপ্টার বুঝো, 9, তারপরে 8, 7 এগুলা যারা বুঝো, 8, 6, 5 এগুলা যারা বুঝো, 4, 3 এই জিনিস যারা বুঝো, তারা হচ্ছে ওইগুলা থেকে সৃজনশীল অ্যান্সার করবা, ঠিক আছে। এটা অ্যাভয়েড করো, আর যারা পারবা না তারা এখান থেকে করো। তো চলে আসলাম দেখতে দেখতে লাস্ট চ্যাপ্টারে। এখান থেকে বেশি খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস আসে নাই পরীক্ষায়, তবে যেগুলো এসেছে সেগুলো দিয়েছি। যে জীববৈচিত্র্য বলতে কি বুঝো, এই যে টিস্যু কালচারের ধাপসমূহ, এটা যেহেতু বইয়েও ধাপ আকারে দেওয়া আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মোস্টলি আসে হচ্ছে গতে, মোস্টলি আসে কোথায়, গতে, এবং এর ব্যবহারটা যদি এইটা নিয়েই কোয়েশ্চেন করে তাহলে তার ব্যবহারটা ঘতে দিয়ে দিবে। আর জেনেটিক রিকম্বিনেন্ট ডিএনএর যে কথাটি শুনেছ, ধাপসমূহ চিত্রসহ, এটি হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট। যদি সংকর কোয়েশ্চেন করে তাহলে ওইটা একটা, এটা একটা, এই যে 2 আর 5, ঠিক আছে। আর ব্যবহার ব্যাখ্যা যদি এইটা থেকে শুধু সৃজনশীল করতে চায় তাহলে 5 আর 6 মিলে করবে, আর এটা থেকে করলে 2 আর 3 মিলে করবে। তো এখান থেকে 2, 5, 6টা মোস্টলি ইম্পর্টেন্ট। তো এই তো তোমাদের প্রি টেস্টের জন্য এই টপিকগুলা তোমাদেরকে দিয়ে দিলাম 14 অধ্যায়ের। আশা করি তোমাদের এখান থেকে সর্বোচ্চটা কমন পড়বে। আশা করার থেকে বড় কথা হচ্ছে এটা পড়বেই, এটা শিওর।
কোনো না কোনোভাবে ঘুরায় পেঁচায়ে এগুলাই দিবে যেগুলা তোমাকে দিয়েছি। তো তুমি যদি সম্পূর্ণ ভিডিওটি সুন্দর করে মনোযোগ দিয়ে দেখে থাকো, আমার কথাগুলো যদি বুঝে থাকো, তাহলে নিশ্চিতভাবেই তুমি প্রিটেস্টে তোমার বায়োলজি নিয়ে টেনশন নাই, তুমি 90+ পেয়ে গেছো অলরেডি। তো এই তো তোমরা বাবা এই টপিকগুলা না পড়ে পরীক্ষার হলে যাবা না, আমি বারবার বলছি। তো দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং প্রিটেস্ট পরীক্ষা তোমাদের ভালো হোক এই কল্যাণ কামনা করি তোমাদের জন্য। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য শুভকামনা, এবং অবশ্যই অবশ্যই আমাদের ক্লাস বেলের সাথেই থাকো। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই রইল। সবাইকে আসসালামু আলাইকুম।